আমি ৯৫% সফল আমার মন্ত্রণালয়ের এই কর্মকাণ্ডে। অনেক অর্গান আছে, অনুদান শাখা আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, দুস্থ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীকে আমরা সহায়তা করেছি। এবং এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমি ক্যান্সারের রোগী যারা পড়তে পারছে না, যারা বিধবা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা প্রত্যেকের কাছে অর্থ সাহায্য করেছি। মসজিদ, মাদ্রাসা, প্যাগোডা, চার্চেস, আমি স্বপ্রণোদিত হয়ে হিন্দু মন্দিরে গেছি, চার্চে গেছি, সেমেট্রিতে গেছি, ওদেরকে এনেছি। এটা আমার বড় সাফল্য যে আমি এই সমস্ত একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি। যেটা পারি নাই, অথবা যেটা শতভাগ আমি সফল হতে পারি নাই, সেটা হচ্ছে যে ওয়াকফ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন। এটা নানা জটিলতা আছে, লোকবল কম। এখন জনবল তৈরি করতে গেলে এটা দীর্ঘ প্রক্রিয়া। তারপরে আমার 6 জন কর্মকর্তা নিয়োগের আমরা বিজ্ঞাপন দিয়েছি, এদেরকে নেওয়ার প্রক্রিয়া চলছে। সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার একর ওয়াকফ সম্পত্তি আছে, ঢাকা শহরেই তো বিরাট কারবার। তো প্রথমে একজন আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, উনি কিছুদিন পরে অবসরে গেলেন। আরেকজন আসছে, ট্রান্সফার করি দে, সময় কম। ইতিমধ্যে আমরা বলেছি আমরা প্রায় 50 বিঘার মতো জায়গা নওগাঁতে উদ্ধার করেছি, ব্রাহ্মণবাড়িয়া ভবন উদ্ধার করেছি, আরও ছোটোখাটো কিছু করেছি। এটা যদি আর কিছু যদি সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এবং এই ওয়াকফটা হচ্ছে অনেকটা জটিল কাজ, ভূমি নিয়ে জটিলতা আছে, অভিপক্ষে শুনানি করতে হয়, হাইকোর্টে এটা রিড করে দিয়ে বছরের পর বছর চলে। আমি এটা টিকিটের ব্যাচ করে দিয়েছি। তো আরও কিছু তুমি সময় পেলে হয়তো ওয়াকফটাকে আমরা একটা শৃঙ্খলা জবাবদিহিতার আওতায় আনতে পারতাম। এবং আপনারা জেনে খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ছিল একটা স্থবির অর্গানাইজেশন, এখানে বিরাট কর্মযজ্ঞ, আমরা এটাকে সচল করেছি। মানবদেহে রক্তের সঞ্চালন যেমন অপরিহার্য, ইসলামিক ধর্ম মন্ত্রণালয়ের প্রাণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। আমরা ওখানেও প্রচুর কাজ করেছি। এবং নতুন নতুন বই, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে, লয়ের উপরে, সন্ত্রাস বিরোধী উপরে আমরা অনেক বই ইতিমধ্যে প্রকাশ করেছি, এনসাইক্লোপিডিয়া করেছি, নতুন নতুন বই ছাপা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন আমরা অনেক কাজ করেছি। যেটা আমরা 100% সফলতা অর্জন করতে পারি নাই, সেটা হচ্ছে ওয়াকফ। এটাই ওয়াকফ নিয়ে একটা প্রাসঙ্গিক কথা আছে, যদি বলি, সেটা হচ্ছে যে ওয়াকফ আপনি পারেন নাই বলতেছিলেন। ওয়াকফ সারা বাংলাদেশে যতগুলো ওয়াকফের অধীনে প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় মসজিদ হচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জে, যেটা হচ্ছে প্রায় 1 মাস 2 মাস কিংবা 3 মাস অন্তর অন্তর ওখানে দান বক্স খোলা হয়, এবং এটা সারা দেশের মানুষের কাছে এবং বিদেশেও একটা বড় জনপ্রিয়তা আছে। আমি বিগত সচিব যখন ছিলেন তার কাছে এই বিষয়ে একটি প্রশ্ন করেছিলাম ওই সময়, যে এই এখানে মসজিদ নিয়ে একটা বড় সমস্যা ছিল, যেটা আপনি নিজেও ভিজিট করে জেনেছিলেন। সেটার কোনো আপডেট আছে কিনা, মানে এটা আপনি জায়গাটা তাদের দিয়েছেন কিনা? যেহেতু অনেক মুসল্লি হাজার হাজার বছর দিয়ে সেখানে নামাজ পড়তে আসে কিন্তু জায়গা পায় না, তাদের নিজস্ব অর্থ আছে, কোটি টাকা, বলি আপনি এটা অফ করেন। আচ্ছা, আমি 2 বার কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন করেছি। ওখানকার মোতাল্লি আমরা জেলা প্রশাসককে দিয়েছি। ফলে একটা শৃঙ্খলা এসেছে। 6টা অ্যাকাউন্টে আমাদের 107 কোটি টাকা আমাদের জমা আছে। এবং আমি জেলা প্রশাসক মহোদয়কে নির্দেশনা দিয়ে এসেছি, ওনারা প্রথমে রুয়েট সাথে চুক্তি করেছিলেন, রুয়েট পারে নাই, পরে আমার সচিব মহোদয় বুয়েটের এক্সপার্টদেরকে নিয়ে একটা টিম পাঠানো হয়েছে। আমরা একটা কমপ্লেক্স করে দিতে চেয়েছি এবং এই প্রক্রিয়া চলমান। ওখানে বর্তমান মসজিদে জায়গা হয় না, এটাকে আমরা, আমাদের জায়গাও আছে, আমরা এটা বহুমাত্রিক একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। এখানে মসজিদ থাকবে, এতিমখানা থাকবে, ধর্মশিক্ষা থাকবে, অডিটোরিয়াম থাকবে, লাইব্রেরি থাকবে। এটা আমরা মাননীয় বিমান ও পরিবহন উপদেষ্টার সাথে 2 বার বৈঠক করেছি ওনার অফিসে, 2 বার তিনি আমার অফিসে এসেছেন। আমি শেষবারের মতো ওনাকে অনুরোধ করেছি
যে আপনি বেস ফেয়ার থেকে $100 কমান। তো তিনি বললেন, আমি ঠিক ওয়াদা করছি না, আমরা যদি নতুন এয়ারক্রাফট চার্টার করে আনতে পারি অথবা কিনে আনতে পারি, আপনার এটা রক্ষা করব। কিন্তু এখন তো আমরা চলে যাচ্ছি এবং নতুন এয়ারক্রাফট বোধহয় আসবে, নতুন এয়ারক্রাফট আসবে। তো সম্ভব ছিল। ওনাদের দাবি হচ্ছে যে এটা ডেডিকেটেড ফ্লাইট, যাওয়ার সময় প্যাসেঞ্জার নিয়ে যায়, আসার সময় খালি আসতে হয়, কিছু জমজমের পানি ছাড়া কোনো লোক আনতে পারেন না, এই জন্য ভাড়াটা একটু বেশি। তো আমি আশা করছি যে আমাদের বিজ্ঞ সচিব মহোদয় আছেন, আমার হজঙ্গের অভিজ্ঞ অফিসাররা আছেন, ওনারা চেষ্টা করলে নতুন এয়ারক্রাফট যদি আসে আগামী দিনে আরও কমতে পারে, আমরা এটা আশাবাদী। মডেল মসজিদ আমাদের 564টা মডেল মসজিদের আমাদের প্রকল্প আছে। ইতিমধ্যে আমরা 350-এর মতো নির্মাণ করেছি। কিছু অভিযোগ আছে, এগুলো আমাদের কিছু করার নেই। বিলের মাঝে মসজিদ, আশেপাশে লোকালয় নেই, তো এগুলোতে মসজিদ আমি তুলে আনতে পারবো না। এটা প্রতিটি মসজিদের সাইট সিলেকশনের দায়িত্ব জেলা প্রশাসকের। হয়তো পলিটিক্যাল প্রেশারে পড়ে উনি এটা করতে বাধ্য হয়েছেন। কিছু মসজিদ এরকম আছে একেবারে চরে, কিছু মসজিদ আছে পানির ভিতরে সুনামগঞ্জে, এগুলো তুলে আনতে পারবো না। এগুলোকে আমরা ভাইয়েবল করার জন্য চেষ্টা করছি, মুসল্লিরা যাতে সহজে ওখানে আসতে পারেন, এটা করেছি। এবং মডেল মসজিদের নীতিমালা আমরা চূড়ান্ত করেছি, আজকে এটা প্রেসে যাবে। তো আমরা আসার পরে নতুন যে মডেল মসজিদগুলো করেছি, এটা অত্যন্ত জেলা প্রশাসকদের অনুমোদন নিয়ে আমরা নিজেরা ভিজিট করে, যেখানে লোকালয় আছে, যেখানে নামাজ পড়ার সুযোগ আছে, ওখানে আমরা দিয়েছি। বান্দরবনে দিয়েছি, হাটাজারিতে দিয়েছি, চন্দনাশে দিয়েছি, সাতক্ষীরায় দিয়েছি। আমাদের সময় কোনো অনিয়ম হয়নি। এবং আমরা একটা তদন্ত কমিটিও গঠন করেছি, এটা ওনারা রিপোর্ট চূড়ান্ত করেছেন, আমাদেরকে দেবেন। এবং আগামী দিনে মডার্ন মসজিদ যেগুলো নির্মিত হবে, এগুলোর ক্ষেত্রে আমরা কঠোর নিয়ম গাইডলাইন আমরা মেনে চলব অ্যাকর্ডিং টু ডিপিপি। আমরা যখন কোনো মসজিদ, আমার আমলে আমরা বেশ কিছু মসজিদ উদ্বোধন করেছি, যতক্ষণ পর্যন্ত অ্যাকর্ডিং টু ডিপিপি এলজিইডি জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে দেন নাই। এখানে তো মাল্টিপারপাস স্কিম, এখানে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, প্রতিবন্ধী নামাজ পড়ার ব্যবস্থা আছে, মৃত ব্যক্তির গোসলখানার ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং আছে, পাঠাগার আছে, অডিটোরিয়াম আছে। মসজিদ এক জিনিস আর কালচারাল সেন্টার আরেক ব্যাপার। আমরা এগুলো সম্পর্কে একটা নীতিমালা করে দিয়েছি এবং এটা হবে প্রতিটা এলাকার জন্য এটা কালচারাল সেন্টার। এবং এর মাধ্যমে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। মানুষ যখন ধর্মচর্চা করে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। এবং আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, বৌদ্ধদের জন্য ঢাকা শহরে দাহ বা সমাহিত করার জন্য তাদের কোনো শ্মশান ছিল না। আমরা ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে রাজুকের মাধ্যমে উত্তরার ওদিকে আমরা একটা শ্মশান করে দিয়েছি। হিন্দু কল্যাণ ট্রাস্টের জন্য আমরা ওই পূর্বাচলে একটা প্লট একটা রেজিস্ট্রি করে নামজারি পর্যন্ত করে দিয়েছি, বৌদ্ধদের জন্যও করে দিয়েছি, যাতে তারা এখানে কালচারাল অ্যাক্টিভিটিস তারা করতে পারেন। কেবল ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মের লোকেরাও যাতে তাদের ধর্ম চর্চা, ধর্ম অনুশীলন, তাদের কালচারাল অ্যাক্টিভিটিস করতে পারেন, আমরা এভাবে কাজ করে গেছি। মতিঝিলে জিও মন্দির, এটা ছিল দেবোত্তর সম্পত্তি, এটা আমরা ডিসির মাধ্যমে উদ্ধার করে দিয়েছি এবং আমি গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে রেখেছি। এবং এটার জন্য আমরা একটা ডিপিপি করছি, এটা আমার মাল্টি স্টোরি, এটা আমরা একটা প্রকল্প করে দেব। কেবল ইসলাম নয়, অন্যান্য ধর্মের মানুষরা, আমাদের দেশ তো বৈচিত্র্যময় দেশ, এটা ইউনিটি ইন ডাইভার্সিটি, এই মানসিকতা নিয়ে আমি 1.5 বছর কাজ করেছি। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আলী আসগর। মডেল মসজিদে আমরা শুনেছি যে কয়েক কোটি টাকা কিন্তু বেনি বকেয়া আছে, যেটা বিডিবি বা তারা আমাদের কাছে পায়। এটা নিয়ে অনেকবার আগে কথা হয়েছিল, সেটি আসলে নিষ্পত্তি হয়েছে কিনা? আচ্ছা, আমি বলি, এক এক মসজিদে, সব মসজিদে কিন্তু বকেয়া নেই, কিছু কিছু মসজিদে বকেয়া আছে। আমরা মসজিদ কর্তৃপক্ষকে, ইসলামিক ফাউন্ডেশনকে আমরা নির্দেশনা দিয়েছি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ দিয়েছে। এই জন্যে
একসাথে সব এসি চালু না করে কিছু চালু করে ফ্যান দিলেই নামাজের টাইমটুকু মসজিদের ভিতরে শীতল থাকে, একসাথে যেন সবগুলো চালানো না হয়। আর এই সোলার আছে আমাদের, সৈন্য তাদেরকে বলছেন, উৎসাহিত করছেন জি এবং সারা দেশে ইমামদের নিয়ে আপনারা প্রোগ্রাম করেছি। করেছেন। আপনার নিজেরই অধীনে, ধর্মন্তের অধীনে আপনার বাইতুল মোকাররম, সেখানকার উনি যে খতিব, উনি কিন্তু নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করেছেন। তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এবং গতকালও একটা প্রোগ্রামে তাকে অপসারণের দাবি উঠছে বা তাকে পদত্যাগ করানোর দাবি উঠছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? শুনেন, আমরা যারা এখন দায়িত্বে আছি, বাইতুল মোকাররমের খতিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, ট্রাস্টি বোর্ড, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মহসিন কল্যাণ ট্রাস্ট, জাকাত বোর্ড, বোর্ড অফ গভর্নর্স, সব অফিসাররা, সব কর্মকর্তারাই আমার অনুমোদন ক্রমে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়েছে, আমার সুপারিশ। এবং ওনারা রাষ্ট্র প্রধান কর্তৃক নিযুক্ত। আমি মনে করি যারা সরকারি অফিসাররা তো আছেন, যারা রাষ্ট্র কর্তৃক, সরকার প্রধান কর্তৃক নিয়োজিত, নিয়োগপ্রাপ্ত, তাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে, সতর্কতার সাথে কথা বলতে হবে। এমন কোনো কথা বলা উচিত নয় যেটা বিভ্রান্তি তৈরি করতে পারে। এ ব্যাপারে আমি সবসময় সচেতন আছি এবং ওনাদেরকে এটা বলেছি। একসময় আমার বোর্ড অফ গভর্নর্সের একজন মেম্বার একটা বেফাস কথা বলে ফেলছেন, মুহূর্তের মধ্যে রিপারকেশন হয়েছে। আমি ওনাকে বলেছি, আপনি হয়তো পথ ছেড়ে দেবেন, না হলে আপনি ব্যাখ্যা দেবেন। দেখ, উনি ব্যাখ্যা দিয়েছেন। এই ক্ষেত্রে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ জাতীয় প্রতিষ্ঠান, এখানে যিনি খতিব ইমাম, ওনারা সর্বজন শ্রদ্ধেয়। বর্তমান যিনি খতিব মহোদয় আছেন, উনি বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম, উনি হাদিস বিশেষজ্ঞ, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে ওনার অনেক লিখিত বই আছে। উনি কত প্রাজ্ঞ ব্যক্তি, দরবেশ প্রকৃতির লোক ব্যক্তি। তো উনি এবং বাইতুল মোকাররমের যিনি খতিব হন, পুরো জাতি ওনাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। এখন কোনো বক্তব্য যদি কোনো দলের বিরুদ্ধে যায় অথবা গভর্নমেন্টের স্ট্যান্ডের বিরুদ্ধে যায়, এটা দুঃখজনক, এটা ঠিক নয়। আমরা মনে করি বাইতুল মোকাররমের খতিবের পদটা এটা বিতর্ক মুক্ত থাকুক এবং প্রতিটি মানুষ নানা ধর্ম, মত, গোষ্ঠী ওনাকে, ওই পদটাকে সম্মান করেন। এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি হোক, সরকার বিব্রত হোক, এরকম পরিস্থিতি আমরা কামনা করি না। এবং উনি নিজেও খুব সম্ভবত, যেহেতু এটা মিডিয়ায় আসছে, তিনিও সেটা অনুধাবন করবেন। আমরা সবাইকে, আমার মন্ত্রণালয়ের অধীনে আমরা যারা মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োজিত, আমাদের প্রত্যেকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন এবং সতর্কতার সাথে কথা বলা প্রয়োজন, এটা বলে আমি মনে করি। এবং সরকার বিব্রত হয় এরকম কোনো মন্তব্য থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন। আর এই পথটা পলিটিক্যাল নয়, পিওরলি রিলিজিয়াস, স্পিরিচুয়াল। আর উনি নিজেও কোনো পলিটিক্যাল ব্যক্তি নন, উনি সারা জীবনে হি ডিভোটেড হিজ লাইফ ফর দ্য কজ অফ ইসলাম, রিসার্চ অ্যান্ড ইসলামিক জুরিসপ্রুডেন্স। তো এই পলিটিক্যাল বক্তব্য দিলেই নানা কথা ওঠে। তো আমরা আশা করব আমার মন্ত্রণালয়ের অধীনে যারা প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, প্রত্যেকে সতর্ক থাকবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিবেন, যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় বা গভর্নমেন্ট যাতে কোনো বিব্রত না হয়। এটি ধন্যবাদ আপনাদের সবাইকে।